মহেশখালীতে একটি এফএসআরইও বিকল হয়ে যাওয়ার পর যে গ্যাস সংকট সেটি আরও তীব্র আকার ধারণ করেছে। সেটি এই মুহূর্তে অর্ধেক অপারেশনে আছে, বাকি দ্বিতীয় বয়লারটি এখনও চালু হয়নি। এই পরিস্থিতিতে আসলে স্যার আমাদের দেশের যে গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার জন্য আসলে নতুন নতুন টার্মিনালের কথা ভাবছে সরকার, সেই জায়গাতে আপনি কি পরামর্শ দিবেন? আমার প্রশ্ন, এই সরকারের আমলে, এই সরকারের জন্য, বর্তমান সরকারের মেয়াদকালে স্বল্পমেয়াদী জ্বালানি উন্নয়ন নীতি গ্রহণ করাটা জরুরি, যা হবে ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় বৃদ্ধি করা নয়, ব্যয় নিয়ন্ত্রণ, সাশ্রয় মূল্যে জ্বালানি সরবরাহ করা এবং যে পরিমাণ অন্যায় ও অযৌক্তিক ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় বেড়েছে, সে ব্যয় থেকে জ্বালানি খাতকে বা জ্বালানি বা বিদ্যুৎ খাতকে মুক্ত করে আনা। তো সরকারের যদি পরবর্তী পরিকল্পনাগুলো এমন হয় যে এই সরবরাহ ব্যয় বৃদ্ধি হবে, তাহলে এই সরকারের জন্য আলটিমেটলি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। বাজারে এখন টাকা হলে জ্বালানি পাওয়া যায়, কিন্তু সেই টাকা বা সেই মুদ্রা সরবরাহ করা, বৈদেশিক মুদ্রা সরবরাহ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বলেই চাহিদা মাফিক জ্বালানি আমরা পাচ্ছি না। আবার জনগণও যে পরিমাণ পয়সা খরচ করে জ্বালানি আমদানি করতে হচ্ছে বা হয়, সেই পরিমাণ পয়সা সমন্বয় করে মূল্যহার বৃদ্ধি জনগণও নিতে পারছে না, সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না, অর্থনীতিও নিতে পারছে না। সুতরাং এই যে জ্বালানি অবকাঠামো নির্মাণ গ্যাস বেসড, আজকে পর্যন্ত সেই গ্যাসের কথাটাই বেশি বেশি করে বলা হচ্ছে। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে 2008 সালে 10 সালে যে কৌশলপত্র তৈরি করা হয়েছিল, স্ট্র্যাটেজিক পরিকল্পনা করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, সেখানে কিন্তু গ্যাসের ব্যবহারের ব্যাপারে, বৃদ্ধির ব্যাপারে সংরক্ষণ নীতি অবলম্বন করা হয়েছিল। তখন কিন্তু গ্যাসের দাম এত বাড়বে বা আসে বা বিদ্যমান তা কিন্তু ছিল না। আজকে সেই জায়গাটায় সেই রক্ষণশীল নীতি গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। সুতরাং জ্বালানি নিরাপত্তা, গ্যাস আমি আমদানি করতে পারি, বিদ্যুৎ আমি একসময় তৈরি করতে পারতাম না কারণ আমার প্ল্যান্ট ছিল না। আজকে আমি বিদ্যুৎ আমদানি করার প্ল্যান্ট আছে, কিন্তু গ্যাস দিতে পারছি না, কয়লা দিতে পারছি না, জ্বালানি তেল দিতে পারছি না বলে উৎপাদন করতে পারছি না। তাহলে এই অবস্থাটাই আরো 2000 মেগাওয়াট কমে গেছে উৎপাদন। আর এই অবস্থায় আমি এলএনজি টার্মিনাল বাড়ায় আমি এলএনজি আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করলাম, আমি এলএনজি আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করলাম, সরবরাহ ক্ষমতা বৃদ্ধি করলাম, কিন্তু আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমার যে আর্থিক ক্ষমতা দরকার, সেই আর্থিক ক্ষমতাকে অবসরে 2 বছর 2.5 বছর এলএনজি টার্মিনাল হওয়ার পরে আমি কি সেই আর্থিক ক্ষমতা অর্জন করব? জনগণের কি সেই ক্রয় ক্ষমতা এই লেভেল থেকে সেই পর্যায়ে যাবে কিনা, সেই ব্যাখ্যা বিশ্লেষণ এই সরকারের এই নীতির পেছনে আছে বলে আমার মনে হয় না। একই সাথে এই মুহূর্তে সারা দেশে তীব্র বিদ্যুৎ অর্থাৎ লোডশেডিং চলছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের জ্বালানি সংকটের কারণে সরবরাহ উৎপাদন কোনোটাই ঠিকভাবে করতে পারছে না, মানুষের ভোগান্তি হচ্ছে। এই বিষয়ে যদি একটু বলেন। প্রথমত এই যে আমরা প্রথম যে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করলাম, আমরা জ্বালানি, আমার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, আমি সেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহার করার মতো জ্বালানি সরবরাহ করার অর্থ দিতে পারছি না। আমার অর্থ নেই, অর্থ মানে বৈদেশিক মুদ্রা বা ডলার নেই। আমি সে কারণে জ্বালানি সরবরাহ কমিয়ে আমি ব্যয় নিয়ন্ত্রণ করতে যেয়ে আমি বিদ্যুৎ উৎপাদন কমাচ্ছি, আর বিদ্যুৎ উৎপাদন কমাচ্ছি বলেই চাহিদা মাফিক বিদ্যুৎ দিতে পারছি না। কিন্তু এই বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে যদি আমি বন্টনের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন যা করতে পারলাম চাহিদার তুলনায় অর্ধেক পারি, আর 80% পারি আর 70% পারি, এই বিদ্যুতের যে সম্পদ সেটা জনগণের মধ্যে বিতরণ এবং বন্টনের ব্যাপারে আমি সমতা নিশ্চিত করতে পারছি না। ইউটিলিটিগুলো সেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? বা গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা, গ্যাসে তো ঘাটতি, যদি এলএনজির দাম বাড়ে তাহলে তো ঘাটতি বাড়বে। কিছুদিন আগেও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই গ্যাসের দাম বৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এখন যখন বাড়া কমা হবে তখন তো ঘাটতি বা উদ্বৃত্ত থাকবে। সেখানেই আমরা বলেছিলাম যে জ্বালানির ক্ষেত্রে প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড তৈরি করা হোক, যে যদি বাড়ে
তাহলে সেখান থেকে ভর্তুকি যাবে, যদি কমে তাহলে সারপ্লাসটা ওখানে যাবে। সমন্বয়টা একটা পার্সেন্টেজ বাড়াটা না এর পর্যন্ত আগে দেখলাম যে তেলের দামও বেড়েছে। এখন দেশের তেলের সরবরাহ বা মজুদ বৃদ্ধির জন্য সরকার এখন এটি বেসরকারি খাতে দিতে চাচ্ছে, অর্থাৎ তাদেরকেও এখানে আর চেষ্টা করছে এবং একটি নীতিমালা করার কথা ভাবছে। এই জায়গাটাতে কি কোন জায়গাটা সতর্ক হতে হবে যেখানে ভোক্তার অধিকারও নিশ্চিত করা যাবে? সরকার যে জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সরকারের যে অঙ্গ প্রত্যঙ্গ, জ্বালানি সরবরাহ, বন্টন, বিতরণ, জ্বালানি আমদানি, জ্বালানি উৎপাদন, অনুসন্ধান, এইসব কাজে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জড়িত তারা মিলিয়েই তো জ্বালানি খাতের প্রশাসন বা সরকার। তো তাদের এই প্রতিষ্ঠানগুলো কেউই দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিতে পারছে না, সেখানে অপচয় এবং লুণ্ঠন প্রতিরোধ করতে পারছে না সরকার। তার এই অক্ষমতাটার বলতে পারেন যে পুরস্কার স্বরূপ বেসরকারীকরণ করতে যাচ্ছে। এটা তো হতে পারে না। আজকে যদি কোনো কর্মচারী আপনার অন্য দেশও আছে, ভারতেও আমরা দেখতে পাচ্ছি যে সরকারও করে প্রাইভেট সেক্টরও করছে তেল আমদানি। আমাদের দেশে এটা আমরা যদি শুরু করি ক্ষতি কি? একটা শক্তিশালী রেগুলেটরি সিস্টেম থাকতে হবে। ভারত সেখানে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ নিশ্চিত করছে, করে এখানে প্রতিযোগিতায় বলেন আর এখানে বৈচিত্র্য আনেন, যাই বলেন, এগুলো প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে প্রতিযোগিতা আনতে চাচ্ছে, তাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারছে, কারণ সেখানে ভারত বা অন্যান্য দেশে একটা শক্তিশালী রেগুলেটরি সিস্টেম আছে। সেই জায়গাটাতে আমাদের সেই জায়গাটাতে আমি তো সেটাই বলেছি যে সরকারের এই সব আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। আপনি যদি এই মুহূর্তে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে যদি আপনার কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা আপনি বলেন, যেটি নিয়ে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে আগামীতে। প্রথম বিষয়টি হচ্ছে সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সরকার পয়সা জোগাড় করতে পারছে না। বিদ্যুৎ খাতে তার এখন 40-42 হাজার কোটি টাকা হচ্ছে ঘাটতি, ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকির টাকাটা যদি তার না দিতে হয়, তাহলেই তো আমি মনে করি বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ, বাড়তি জ্বালানি সরবরাহ সে নিশ্চিত করতে পারে। তো তার জন্য সে যদি, আমরা তো হিসাব করে দেখাইছি যে প্রায় 45 থেকে 50 হাজার কোটি টাকা লুণ্ঠনমূলক ব্যয় যে সমন্বয় হয়ে আছে, সরকার যদি রিভিউ করে এবং রিভিউ যদি আমাদের উপরই দায়িত্ব ছেড়ে দেয়, আমরা সরকারকে দেখাই দিতে পারবো যে 40 থেকে 50 হাজার কোটি টাকা এইভাবে সাশ্রয় করে সরকার এ খাতে ভর্তুকি থেকে মুক্তি পেতে পারে। এবং ভর্তুকি থেকে মুক্ত করতে পারলেই শেষ অর্থ আর তার হাতে সাশ্রয় থাকে। তেল বিদ্যুৎ এই সরকারের আমলে যদি এনার্জি মিক্সের পরিকল্পনায় সরকার তো একসময় সারা বিশ্ব 2040 সালের দিকে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে যাবে, তখন গ্যাসও লাগবে না, কয়লাও লাগবে না, তেলও লাগবে না। এই সরকারের আমলে যদি সরকার জ্বালানি মিক্সে রিনিউয়েবল এনার্জি বাড়াবে, নিউক্লিয়ার এনার্জি বাড়াবে, তার পরিকল্পনার মধ্যেই আছে এবং সেটা বাস্তবায়নযোগ্য। সে যদি এখন ফসিল ফুয়েলের মধ্যে তেলটাকে ফেজ আউট করে আর গ্যাসের প্রবৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তার এই জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের ব্যাপারে সফল হওয়া তার জন্য অপেক্ষা করছে।